বাংলাদেশি নৌবাহিনীর সদর দপ্তর এই ঢাকা শহরে, নদীবন্দরের নৌভবন, পানি ভবন এগুলো নিশ্চয়ই ঢাকা শহরে থাকার কথা না। বিদেশের বিভিন্ন এয়ারলাইন্স আমাদের এখানে অপারেশনের জন্য তারা অ্যাপ্লাই করেছে। মাহমুদ আক্তার ব্যক্তি জানতে চাচ্ছিলাম, অনেকগুলো কথা আমরা শুনলাম ফুয়াদের কাছ থেকে, একটু জানতে চাই এই যে বিমানবন্দরের আশপাশের যেভাবে নগরায়ন হবার কথা, সেটাতে কি কোনো সংকট আছে? এই যে দুর্ঘটনাটি হলো, এটা কি এড়ানো যেত নাকি নিছক দুর্ঘটনা? কোনো আগে থেকে পরিকল্পনা থাকলে এই নগরায়ন নিয়ে বিমানবন্দরের আশপাশে বা এই যে রানওয়ের আশপাশে? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি এই মাইলস্টোনের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, প্রত্যেকের জন্য শোক প্রকাশ করছি। বিষয়টি হচ্ছে যে ঢাকা শহর যেভাবে বড় হয়েছে, খুবই দ্রুত বর্ধনশীল একটা নগরী কিন্তু ঢাকা। আজকে কয়েক দশক আগে যে ঢাকা শহরের যে পরিধি আর আজকে যে পরিধি, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটা আপনারা বুঝতেই পারছেন। ঢাকা শহর এখন উত্তরে চন্দ্রা, কালিয়াকৈর পর্যন্ত চলে গেছে এবং এদিকে চট্টগ্রামের কাঁচপুর ব্রিজ পর্যন্ত চলে গেছে। তো এইরকম একটি দ্রুত বর্ধনশীল একটি নগরীতে আপনার এয়ারপোর্টগুলো, যেটি হয়তো কোনো এক সময় শহরের বাইরে ছিল, সেগুলো এখন একদমই শহরের ভিতরে। এখন আজকে সারাদিনই যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমানগুলো ঢাকা শহরের মতো এরকম জনবহুল একটি শহরে উড়বে কিনা, এখানে প্রশিক্ষণ গ্রহণ করবে কিনা। এখানে আমার মনে হয় একটা খুব ভালো এক্সাম্পল সেট করা আছে। সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বিখ্যাত কয়েকটা শহর, যেখানে ফ্লোরিডা, অ্যারিজোনার মতো শহরগুলোর কথা বলা হয়ে থাকে, সেখানে এই প্রশিক্ষণের জন্য যে বিমানবন্দরগুলো বা বিমানের এয়ারবেসগুলো তৈরি করা আছে, সেগুলো কিন্তু শহর থেকে অনেক বাইরে এবং খুবই নিরাপদ একটা জায়গায়। সেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া, আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই, যদিও আমি নগর পরিকল্পনার ছাত্র। নগরের ভিতরে কিন্তু এই ধরনের প্রশিক্ষণের জন্য বিমানের বেস নিশ্চয় করা হয়। সেখানে আপনাদের যে নগরায়ন পরিকল্পনা, সেইখানে কি এরকম? অবশ্যই আছে। সেখানে আপনি ধরেন 1995-এ যখন স্ট্রাকচার প্ল্যানটা করা হলো, সেই স্ট্রাকচার প্ল্যানে কিন্তু এই আলোচনাটা খুব তীব্রভাবে এসেছিল। অনেকগুলো ওয়ার্কশপে বিভিন্ন জায়গায় এটা আলোচনা হয়েছে এবং সেখানে কিন্তু এই কথাটা বারে বারে বলা হয়েছিল যে যতগুলো মিলিটারি স্থাপনা আছে ক্যান্টনমেন্ট সহ, এই ক্যান্টনমেন্ট সহ এগুলো এখন বর্তমানে এই ঢাকা শহরের ভিতরে আর থাকা উচিত নয়, এগুলো অন্য কোথাও সরে যাওয়া উচিত। গতকালও আমি দেখলাম যে আপনাদেরই এই চ্যানেলের একটা আলোচনার মধ্যে এই কথাটা এসছে, বাংলাদেশি নৌবাহিনীর সদর দপ্তর এই ঢাকা শহরে। এরকম অনেক অধিদপ্তর, দপ্তর এবং হেডকোয়ার্টারগুলো আছে যেগুলো ঢাকা শহরের সাথে কোনোভাবেই কানেক্টেড না। অন্য দেশে এরকম নাই? হ্যাঁ, অন্যান্য দেশের যেগুলো যার সাথে খুব কানেক্টেড তারা সেখানে চলে যাবে। নদীবন্দরের নৌভবন, পানি ভবন এগুলো নিশ্চয়ই ঢাকা শহরে থাকার কথা না। এটা প্রাসঙ্গিকভাবে বলছি যে এই আলাপটা 1995 থেকে, যে এই ক্যান্টনমেন্টগুলোকে এখান থেকে সরে যাওয়া। আপনার মনে থাকবে যখন মেট্রো রেল তৈরি হয়, তার ডিজাইনও কিন্তু পরিবর্তন হয়েছিল। এটা বিজয় সরণি দিয়ে যাওয়ার কথা ছিল। সেই সময় সেখানকার যে এয়ারপোর্টটা, পুরাতন বিমানবন্দর, সেটার কথা বলে এটাকে সরিয়ে নেওয়া হলো ফার্মগেট দিয়ে, এবং যেই কারণে এটা সংসদ ভবনের ভেতর দিয়ে গেল। তো এই আলোচনাটা তখনও কিন্তু হয়েছিল এবং এটা নিয়ে অনেকবার মিটিংও হয়েছিল। এখান থেকে এই এয়ারপোর্টটাকে সেই সময় সরানো যায়নি, অথবা তারা বরং বাধ্য করেছে যে লাইনটা যেন সরে যায়। আপনার আরেকটা জিনিস মনে থাকবে যে বুয়েটের নেতৃত্বে একবার একটা কথা উঠেছিল, যদি এখান থেকে পুরাতন বিমানবন্দরটা সরে যায়, সেই ক্ষেত্রে এই জায়গাটার বেস্ট ইউটিলাইজেশনটা কী হতে পারে। তো সেই ক্ষেত্রে সকল এক্সপার্টরা বলেছিলেন যে এই জায়গাটা একটা পাবলিক স্পেস হতে পারে, এবং সেই পাবলিক স্পেসের জন্য ডিজাইনও করা হলো। 84টা ডিজাইন সেখানে জমা পড়লো। তো ঢাকা শহরের জন্য আপনি এই মুহূর্তে এই ধরনের প্রশিক্ষণ বিমান এটা চালানো আমার কাছে একেবারেই মনে হয় এটা যুক্তিযুক্ত। জি, রাশেদুল হাসান ভাই, আপনি এভিয়েশন নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, আমরা যতদূর জানি। এই বিমান টিমান কীভাবে চলে না চলে প্রশিক্ষণ আপনি দীর্ঘদিন ধরে ছিলেন। যেটি ফুয়াদ ভাই বলছিল, আমরাও সেই তথ্যটি আমাদের কাছে আছে যে 2013 সালে চীন আনুষ্ঠানিকভাবে যে যুদ্ধ বিমানটি প্রশিক্ষণে গিয়ে বিধ্বস্ত হল, এটি উৎপাদন বন্ধ করেছে এবং তাদের বহর থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে। আর সেই বিমানটি বাংলাদেশি প্রশিক্ষণের জন্য ব্যবহার করছে এবং এটি আইএসপিআর বলেছে এটি ছিল একটি যুদ্ধ বিমান, প্রশিক্ষণ কাজে ব্যবহার
ছিল এবং এটি কেনা বেচার ক্ষেত্রেও কিছু কথা বলছিল ফুয়াদ ভাই। আমাদের যে পতিত সরকার তাদের এখানে নানান পয়সাপাতির ব্যাপারটা ছিল। আপনারা তো কাজবাজ করছেন এই নিয়ে দীর্ঘদিন, তখনও ছিলেন সেই 12-13 সালেও এই সেক্টরে। কি হয়েছে আসলে? ধন্যবাদ। প্রথমেই আসলে যিনি পাইলট মারা গিয়েছেন এবং যারা ছোট ছোট বাচ্চা মারা গিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। দেখেন, এই আলোচনাটায় আমি কয়েকটা বিষয়, বিশেষ করে 5টা ইস্যু আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে এই ধরনের ঘটনা আমরা গত 2 দশকে অ্যাটলিস্ট আপনার 15 জন পাইলট সহ 15 জন মারা গিয়েছে। সর্বশেষ আমরা জানি 2009 মে 2024-এ কর্ণফুলী নদীতে একটা জেট ফাইটার স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ উনি মারা গিয়েছিলেন। তো একজন বেঁচে ছিলেন সম্ভবত। তো এরকমের ঘটনা ঘটেছে আগে, কিন্তু প্রশ্নটা হলো যে 1 নম্বর প্রশ্ন, তো এরকমের ঘটনা আগে ঘটেছে, বাট এরকমের ফ্যাটাল অ্যাক্সিডেন্ট আগে হয়নি। 2 নম্বর হচ্ছে বিমানবন্দর ঘিরে যেটি স্যার বলছিলেন যে অপরিকল্পিত নগরায়ন। আর একটা বিষয় হচ্ছে, যারা বিশেষজ্ঞ সিভিল এবং মিলিটারি, যারা এভিয়েশন বিশেষজ্ঞ, তারা বলছেন যে ঘনবসতিপূর্ণ এলাকা এই ঢাকায় আপনার জেট ফাইটারের প্রশিক্ষণ আপনি দিবেন কিনা। এই রানওয়েতে, ঢাকা এয়ারপোর্টে হচ্ছে আপনার সিঙ্গেল রানওয়ে, এই রানওয়ে দিয়ে আপনার কমার্শিয়াল ফ্লাইট চলে, এই রানওয়ের পাশে হচ্ছে এয়ারবেস, এই এয়ারবেস থেকে আপনার জেট ফাইটার চলে এবং এই জেট ফাইটারের প্রশিক্ষণ বিমান চলে। তো এইগুলো চলবে কিনা, এই একটা প্রশ্ন, যেটা অলরেডি থার্ড টার্মিনাল শুরু হলে সেগুলো এখান থেকে চলবে। এক্স্যাক্টলি, থার্ড টার্মিনাল চলবে। এই খবরে বিদেশের বিভিন্ন এয়ারলাইন্স আমাদের এখানে অপারেশনের জন্য তারা অ্যাপ্লাই করেছে আমাদের সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের কাছে। সো আমাদের এখনকার যে 130 থেকে 135টা যে প্রতিদিন ফ্লাইট চলে, সেই ফ্লাইট আরও নিঃসন্দেহে বাড়বে। আচ্ছা, তো যে কথা আমি আসছিলাম যে আপনার আগে ঘটেছে এই ঘটনা, তারপরে ঢাকা একটি এই যে অপরিকল্পিত নগরায়ন রানওয়ের পাশে, তারপর হচ্ছে আপনার যে এই সিঙ্গেল রানওয়েতে আপনার যে জেট ফাইটারের প্রশিক্ষণ এবং কমার্শিয়াল ফ্লাইট একসাথে চলবে কিনা। 4 নম্বর যেটি বলতে চাই, যে এই যে পাইলট সহ 31টা যে মূল্যবান প্রাণ মারা গেল, এইটা কি আমরা অ্যাভয়েড করা যেত কিনা। 5 নম্বরে আমি যেটা উল্লেখ করতে চাই, যে এই ঘটনার পর সংশ্লিষ্ট যারা, তাদের টনক নড়বে কিনা। তো শুরুর প্রসঙ্গটা আমি কিছুটা বললাম আপনাদের, যে এই ধরনের ঘটনায় 15 জন পাইলট সহ এর আগে মারা গিয়েছেন। তো এরপরে যেটি আসা চাই, যে অপরিকল্পিত নগরায়ন এবং আমাদের এই যে একই সিঙ্গেল রানওয়েতে আপনার কমার্শিয়াল ফ্লাইট এবং জেট ফাইটারের প্রশিক্ষণ আপনি দিবেন কিনা। তো আমি এই গতকালকে একটা নিউজ করেছিলাম, বিভিন্ন এক্সপার্ট যারা সিভিল এবং মিলিটারি এক্সপার্ট, তারা আমাকে বলেছেন, তারা অনেক দিন ধরেই বলছেন যে এই রানওয়ে দিয়ে যেন জেট ফাইটারের প্রশিক্ষণ না চালানো হয়। তারা আরেকটু বাড়িয়ে বলেছেন যে এয়ার বেসটাই যেন সরিয়ে দেওয়া যায়। এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমি আমি একটা ছোট প্রশ্নের মধ্যেই, এখন এই যে আমাদের যে বিমানবন্দর, এখানে কি রানওয়ে আরেকটি বাড়ানোর কোনো সুযোগ আছে আশপাশ দিয়ে জায়গা বাড়িয়ে? এক্স্যাক্টলি, আপনি যেটা বলেছেন, যে এই যে বিশেষজ্ঞরা যারা বলছেন, আমরা যারা এভিয়েশন রিপোর্টিং করি, তারা অনেক দিন ধরেই লিখে আসছি যে আমাদের এই পৃথিবীর কোথাও বিভিন্ন এই ধরনের বড় সিটিতে যে রানওয়ে এয়ারপোর্ট, সেগুলো প্রত্যেকটিতেই আপনার ডাবল, তারপরে 3টা রানওয়ে, 2টা রানওয়ে, আমাদের শুধু সিঙ্গেল রানওয়ে। তো যেটা আমাদের রানওয়ে আর একটা করা যাচ্ছে না, এই যে আপনার এই এয়ারবেজের কারণে। সেটা হচ্ছে যারা এভিয়েশন বিশেষজ্ঞ তারা বলছেন যে আমাদের এটা আর একটা ইজিলি করা যায় রানওয়ে, সো আমরা এই এয়ারবেজের কারণে আমরা একটা রানওয়ে করতে পারছি না। তো যেটা আমি বলছিলাম, যে এই যে কোনো বিকল্প নাই, মানে বাংলাদেশের ট্রেনিং গ্রাউন্ড আর দেশের ভিতরে আর কোনো ট্রেনিং গ্রাউন্ড নাই আমাদের। হ্যাঁ, অবশ্যই আছে। এটাই আমি বলছিলাম, যে যেটা আমি এই ফ্যাটাল অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করা যেত কিনা, নিঃসন্দেহে করা যেত। আমি যদি এই জেট ফাইটারের প্রশিক্ষণটা যদি চট্টগ্রামে করতাম, যশোরে করতাম, তো
মানে আল্লাহ না করুক লাল- যদি একটা লালমনিরহাট- পদ্মা নদীর পাড়ে গিয়েও তো করা হ্যাঁ, যায় পদ্মা নদী- লালমনিরহাটে আমাদের এশিয়ার সবচেয়ে বড় রানওয়ে এবং এয়ারপোর্ট রয়ে গেছে না ব্রিটিশ আমলে? আমাদের সৈয়দপুরে একটা আছে সৈয়দপুরে যেটা রানওয়ে। আছে। তো যদি আমি এটা ঢাকা থেকে না উড়িয়ে যদি অন্য কোনো এয়ারবেস থেকে করতাম, অন্য কোনো রানওয়ে থেকে করতাম, তাহলে যদি এরকমের অ্যাক্সিডেন্ট হতোই তাহলে হয়তো ঘনবসতিপূর্ণ জায়গায় না পড়ে না, আমরা এটা যদি চট্টগ্রামে দেখলাম ওরা গিয়ে কর্ণফুলীতে নামিয়ে দিল। কর্ণফুলী নদীতে পড়ে এর আছে মানে অনেকগুলো এক্সাম্পল আছে যে এর আগে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে বেশিরভাগই আপনার আচ্ছা, কিন্তু এটি বিরান ঢাকায় ভূমিকা কেন পড়েছে। হয়? ঢাকায় হয় কেন এই প্রশিক্ষণগুলো? ঢাকায় কেন হয় এটা আসলে যারা বিমান বাহিনীর যারা তারা না, না, আরো- তারা তো জানে, আমি আপনার কাছে বলতে জানতে চাই, পারেন। আপনিও জানেন, আপনি সেটা নিয়ে কাজ করেন, মানে কোনো বিশেষ সুবিধা আছে না আছে না কিনা? না না এরকমের তো কোনো বিশেষ সুবিধা যে এখানে এই রানওয়ে দিয়ে যে ওরা যায় অন্য রানওয়ে দিয়ে যে আপনার জেট ফাইটারের প্রশিক্ষণ যে চালানো যায় না, ইটস নট লাইক দ্যাট। মানে তাহলে ঢাকায় প্রশিক্ষণগুলো কেন হয়? এটি ঢাকায় প্রশিক্ষণ আসলে মানে এটা এমন কি নাকি যারা না। পাইলট তারা যেতে চায় না ঢাকার বাইরে, বা অন্য কোনো ইস্যু আছে কিনা? বাংলাদেশে নানান ইস্যু থাকে, এমন কোনো বিষয় থাকে? আমার জানা মতে যে এরকমের কোনো এই রানওয়ের যে বিশেষ সুবিধা আছে এবং এই ফাইটার প্লেন উড্ডয়নের জন্য প্রশিক্ষণের জন্য যে বাংলাদেশে আর কোনো যে রানওয়ে নাই এটা না, এটা সহজেই আপনার অন্য যে কোনো জায়গায় যাওয়া যেত। আমি একটা পয়েন্ট শুধু বলতে চাই যে আপনার এই যে ফ্লাইট পাথটা ছিল, যে মানে অবতরণের যে পথ, এই পথেই ছিল হচ্ছে মাইলস্টোন কলেজটা। তো আমরা যেটা জানি যে রানওয়ের আশেপাশে এই ধরনের কোনো স্থাপনা করা যায় না, কিন্তু আমাদের বাংলাদেশে আসলে মানে কোনো জিনিস ঘটনার পরে এই ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটার পরে আমরা কান্নাকাটি করি, তারপরে এগুলো নিয়ে আলোচনা হয়। মানে এখন যে রানওয়ের পাশে যে স্থাপনাগুলো আছে বড় বড় বিল্ডিংগুলো, এগুলো নিয়ে হয়তো আলোচনা হবে কিছুদিন, তারপরে নতুন আমরা issue সব আসবে ভুলে আবার। যাব। তো এই ফ্লাইট পাতে যদি আপনার মাইলস্টোন কলেজটা না থাকতো তাহলে নিশ্চয়ই এতগুলো মূল্যবান প্রাণ আমরা হারাতাম না। একদম।